নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। এই বছরের বাজেটে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বাজেট 706 কোটি টাকার বাজেট পেশ হলো জলপাইগুড়ি পৌরসভা থেকে। এমনটাই জানালেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। শতাব্দী প্রাচীন দার্জিলিং মেল এবার থেকে বৈদ্যুতিক লাইনে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে চলবে। পাশাপাশি অযোধ্যা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী 6টি বন্দে ভারত এক্সপ্রেস ও 2টি অমৃত ভারত এক্সপ্রেসের শুভ উদ্বোধন করলেন আজ। $706 কোটি টাকার বাজেটে প্রপার্টি ট্যাক্সের দিকে নজর দেবে জলপাইগুড়ি পৌরসভা। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো থেকে কয়েক কোটি টাকার প্রপার্টি ট্যাক্স বাকি আছে বলে ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন। উত্তরবঙ্গের বিভিন্ন পৌরসভাগুলোর মধ্যে জলপাইগুড়ি পৌরসভার সবচেয়ে বড় বাজেট এই বছর পেশ হলো। জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানিয়েছেন, এই বছর 706 কোটি টাকার বাজেট পেশ করা হলো, যার মধ্যে জলপাইগুড়ি শহরের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। ওয়াটার এটিএম মেশিন সহ অমৃত প্রকল্প 1 ও 2, এছাড়াও বিভিন্ন প্রকারের সংস্কার সহ শহরের উন্নয়নের দিকটির দিকে লক্ষ্য রেখে এবছর বাজেট পেশ করা হয়েছে। বাজেট পেশ করার দায়িত্বে ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। এছাড়াও বিভিন্ন পুকুর থেকে রাস্তা, যানজট সবটাই বাজেটের মধ্যে রাখা হয়েছে বলে তিনি বলেন। এই বছরের বাজেট উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বাজেট জলপাইগুড়ি পৌরসভায় পেশ করা হলো বলেও তিনি বলেন। আমরা প্রতিটা ওয়ার্ড উৎসব করব এবং ওয়ার্ড উৎসবের জন্য আমরা নির্ধারিত টাকা প্রথমে ঠিক হয়েছিল 20,000 টাকা, সেটা আর একটু বরাদ্দ বাড়ানো যায় কিনা সেটা দেখা যাচ্ছে যে 30-40 লাখ টাকা করা যায় কিনা চেয়ারপারসনের সাথে কথা বলে। কারণ যেহেতু আজকে চেয়ারপারসন ছিল না, তাই আজকে আমি নিজেই ভাইস চেয়ারম্যান হিসেবে পৌরসভার 19 ধারা অনুযায়ী পৌর আইনের আজকে আমি এই মিটিংয়ের বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিংয়ের পৌরোহিত্য করি। আমরা গ্রিন সিটি মিশনে 16টা রাস্তার আমরা সৌন্দর্যায়ন করব। এরপর এছাড়া আমরা বিভিন্ন ঘাট, ধরুন বাবুঘাট, সমাজপাড়া ঘাট, এরকম শিরিস্তলা ঘাট, মাসতলা, এরকম কিছু ঘাটের আমরা সৌন্দর্যায়ন করব। এবং আমরা আরেকটা যেটা টার্গেট নিয়েছি জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে, যে আমাদের প্রপার্টি ট্যাক্সে আমাদের প্রায় দেখা যাচ্ছে যে আমরা 2 থেকে 3 কোটি টাকা আমরা পাই, কিন্তু আমাদের 16 কোটি টাকা আমাদের পাওয়ার কথা। কেন্দ্রীয় সরকারের বহু অফিসের সার্ভিস ট্যাক্স আমাদের বাকি, সেটাকেও যাতে দ্রুত সম্ভব পদক্ষেপ নিয়ে তোলা যায় সেই ব্যাপারেও আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমরা আরেকটা জিনিস যেটা আজকে সিদ্ধান্ত হয়েছে, যে দিনবাজার মার্কেট আমরা আগেই উদ্বোধন করেছি, কিন্তু সেই দিনবাজার মার্কেটেও আমরা যদি দ্রুততার কাজ শুরু করতে পারি। স্টল অলরেডি বিতরণ হয়ে গেছে, জলের ওয়াটার কানেকশন হয়ে গেছে, ইলেকট্রিক কানেকশন এবং লিফট সমস্ত কিছু পর্যায়ক্রমে দেখে নিই আমরা যদি দ্রুত বাজারটাকে শুরু করতে পারি। দিনবাজারের সেকেন্ড মার্কেটে আমরা আগামী দিনে লক্ষ্যমাত্রা ঠিক করেছি, যে সেখানে আমরা টাকা বরাদ্দ করে সেখানে আমরা সেকেন্ড মার্কেটটাও করব। এবং এইভাবে আমরা টোটাল অমৃত জল প্রকল্প, হাউজিং ফর অল সমস্ত কিছু রয়েছে। জলপাইগুড়ি শহরে প্রায় আমরা 4,000 মানুষকে বাড়ি দিয়েছি এবং সেলফ হেল্প গ্রুপ, নারী সশস্ত্রীকরণকে আরও সুন্দরভাবে তাদের অর্থ উপার্জনের রাস্তা তৈরি করে দেবো। আরও 872টা গ্রুপে 13,850 জন আমাদের মেম্বার রয়েছেন মহিলা, আরও সেই গ্রুপ বৃদ্ধি করা এবং রিভলভিং ফান্ড দেওয়া, তাদের ক্যাশ ক্রেডিট লোন দেওয়া, যে নারীকে আর্থিকভাবে আরও স্বাবলম্বী করবার জন্য আমরা এই রিভাইজ বাজেটে আমাদের লক্ষ্যমাত্রা স্থির করেছি। আমার বিশ্বাস জলপাইগুড়ি পৌরসভা আজকে যে ঐতিহাসিক বাজেট পেশ করলো তার ইতিহাস। এবং একটা কথা বলে রাখি, পৌরসভার জন্মের বছর থেকে আজ পর্যন্ত কোনোদিনও 13 আর 14 নম্বর ওয়ার্ডের মানুষ বাড়ি বাড়ি জল পায়নি, কিন্তু আমরা 14 নম্বর ওয়ার্ডের 90% বাড়িতে ইতিমধ্যে বাড়ি বাড়ি হাউস কানেকশন, ওয়াটার হাউস কানেকশন পৌঁছে দিয়েছি। আর 14 নম্বর ওয়ার্ডে আর 13 নম্বর ওয়ার্ডে প্রায় আমরা 80% ইতিমধ্যে পৌঁছে দিয়েছি। এবং এই অমৃত জল প্রকল্পের কাজ আমরা কিন্তু 30 এপ্রিলের মধ্যে কমপ্লিট করেছি। কত টাকার বাজেট পেয়েছেন? 706 কোটি টাকার বাজেট, ঐতিহাসিক বাজেট। উত্তরবঙ্গের কোনো পৌরসভা আজ পর্যন্ত এই বাজেট করতে পারেনি। আর মানে কৌলিন্যে এবং ঐতিহ্যে জলপাইগুড়ি পৌরসভা এবং তার কর্মক্ষমতাও যে কতটা এগিয়ে রয়েছে সেটাও কিন্তু আজকে এই বাজেটের মধ্যে দিয়ে তা নির্ধারিত হচ্ছে। 8ম পর্যায়ে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে সারা রাজ্য জুড়ে।
এই দুয়ারে সরকারের পরিদর্শনে জলপাইগুড়ি জেলায় এসেছেন রাজ্য ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং হর্টিকালচারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্তা। তিনি জলপাইগুড়ি জেলার আজকের সদর ব্লকে অনুষ্ঠিত দুয়ারে সরকার শিবির পরিদর্শনের পর ক্রান্তি ব্লকের কৈলাসপুর চা বাগানে অনুষ্ঠিত দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন। তিনি প্রতিটি কাউন্টার ঘুরে ঘুরে দেখেন এবং মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেন সংশ্লিষ্ট কাউন্টারের আধিকারিকদের থেকে এবং শিবিরে উপস্থিত মানুষজনদের সাথে কথা বলেন। শ্রম দপ্তরের বিনামূল্যে সামাজিক সুরক্ষা কাউন্টারে পাসবুক আপডেট করতে আসা বেনিফিশিয়ারিদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা তুলে দেন এবং পরিযায়ী শ্রমিক আবেদনপত্র বিষয়ে খোঁজ নেন। দুয়ারে সরকার শিবির পরিদর্শন বিষয়ে জানলেন, সারা রাজ্য জুড়ে ৮ম পর্যায়ে দুয়ারে সরকার চলছে। সাধারণ মানুষের দুয়ারে পরিষেবা দিতে সরকার উদ্যোগ এবং মানুষ এই পরিষেবায় খুবই উপকৃত হচ্ছেন এবং নতুন করে হর্টিকালচার দপ্তরের উদ্যোগে পলি হাউস ও অন্যান্য কৃষি বিষয়ক নতুন করে এবার দুয়ারে সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে বলে তিনি জানালেন। ক্রান্তি ব্লক প্রশাসন এবং রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সরকারি এই কার্যক্রমের আয়োজনের প্রশংসা করলেন তিনি। এদিন জলপাইগুড়ি জেলা এডিএম তেজস্বী রানা, জলপাইগুড়ি জয়েন্ট লেবার কমিশনার আর শুভাগত গুপ্তা এবং ক্রান্তি সমষ্টি উন্নয়ন আধিকারিক রিমিল সোরেন, রাজাডাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় ওরাও, উপপ্রধান মিন্টু রায়, সমাজসেবী মহাদেব রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন দুয়ারে সরকারের শিবিরে মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতন। স্যার, আপনি পরিদর্শনে আসছেন দুয়ারে সরকার ক্যাম্পে, একটু স্যার প্রতিক্রিয়া স্যার কি দেখলেন? স্যার, ভালো উৎসাহ আছে মানুষের মধ্যে। এখানকার স্থানীয় যে ব্লক প্রশাসন ক্রান্তির, তারা সঠিকভাবেই সরকারি পরিষেবাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ দরকার সেই উদ্যোগগুলো তারা নিয়েছেন এবং মানুষের মধ্যেও উৎসাহ অনেক আছে। অনেকে এসছেন, বিভিন্ন দপ্তরের কাজকর্ম তারা দেখেছেন এবং বিভিন্ন দপ্তরে তারা আবেদনপত্র জমা দিচ্ছেন বিভিন্ন পরিষেবা সাহায্যের জন্য। এবং এটা তো ক্যাম্পের কথা, ক্যাম্প হয়ে যাওয়ার পরেই আমাদের অফিসার যারা আছেন এখানে তারা পরিদর্শন করবেন, ইন্সপেকশন করবেন, করে যাদের কোনো রকম পরিষেবা প্রাপ্য তারা যাতে খুব দ্রুততার সাথে পায় সেটা নিশ্চিত করবেন। স্যার, সাড়া কেমন পাওয়া যাচ্ছে? খুবই ভালো, যেটা বললাম যে বেশ কিছু লোক এসছেন। তবে এটা ঠিকই যে আগের দুয়ারে সরকার ক্যাম্পগুলোয় তো অনেকে এসে তারা পরিষেবা পেয়ে গেছেন, তাদের তো আর নতুন করে পাওয়ার নেই, সুতরাং তারা আসবেন না। যারা পাননি আগে তারা এখানে এসে করছেন, অ্যাপ্লাই করছেন। ৮ম পর্যায়ে দুয়ারে সরকার নতুন কিছু আছে স্যার এবার? হ্যাঁ, নতুন অনেকগুলো আছে। আমাদের তো একটি তো হর্টিকালচার উদ্ভিদ পালন দপ্তর থেকে পলি হাউস, শেডনেট হাউস তার প্রকল্প নেওয়া হয়েছে এবং আমাদের এটা প্রশিক্ষণের জন্য টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটাও একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তো বেশ কিছু নতুন উদ্যোগ আমাদের সরকার থেকে নেওয়া হয়েছে। দুয়ারে সরকারের মাধ্যমে কিছুটা হলেও আর্থিকভাবে উপকৃত হয়েছেন বছর ৮০ ছুঁই এক বৃদ্ধা কৃষ্ণা সেন। তিনি জলপাইগুড়ি পৌরসভার বাসিন্দা। জলপাইগুড়ি পৌরসভার দুয়ারে ক্যাম্পে তিনি একটি হাতের রকমারি জিনিসের স্টল দিয়েছিলেন। সেখানে হাতের বিভিন্ন জিনিস যেমন চাবির রিং, ঘর সাজানোর সরঞ্জাম, পেন ডালি, ফুল, কাঠের হাতি, পাখি সহ আরও অনেক জিনিস নিয়ে এসেছিলেন এখানে কিছু লাভের আশায়। ১৫ দিন এই ক্যাম্প চলেছিল আর তিনি 15 দিন থেকে এখানে রয়েছেন। এই ক্যাম্পের মাধ্যমে তিনি তার হাতের তৈরি অনেক জিনিসই বিক্রি করতে পেরেছেন বলে জানিয়েছেন। আজকের সমাপ্তি দিনে এই বৃদ্ধার মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে, কারণ দুয়ারে ক্যাম্পের মাধ্যমে অনেক মানুষ এখানে এসেছিলেন এবং এই বৃদ্ধার রকমারি জিনিসপত্র কিনেছেন, যার ফলে তিনি আর্থিকভাবে কিছুটা হলেও সচ্ছলতা লাভ করেছেন। পরিবারে তার স্বামী অসুস্থ, তবুও তাকে রেখে এই ক্যাম্পে এসেছিলেন কিছুটা লাভ করতে। এসে মোটামুটি লাভবানই হয়েছেন বলে তিনি জানান। এখানে একটা স্টল দিয়েছিলেন হাতের কাজের বিভিন্ন, আজকে তো শেষ, কেমন হলো? মোটামুটি হয়েছে। কি কি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে? সবচেয়ে বেশি হয়েছে চাবি রিং আর বেশি কি বিক্রি হলো? পাখি বিক্রি হয়েছে বেশি। পাখি, খুশি আপনি এই কয়দিনে? যা কি করবো, এখন যেটুকু পাই সেটুকুই ভালো। বাড়িতে বসে থাকলে তো হয় না, তাই না? আপনার হলো কয়দিন ছিলেন এখানে? এখানে থাকলাম 15 তারিখ থেকে আজ পর্যন্ত। কোনো কিছু টাকা দিতে হয়েছে এখানে আসার জন্য? না, সরকারিভাবে আসে। আরও কি অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা রয়েছে? ইচ্ছাটা আছে, কিন্তু আমার শহরের মধ্যেই হতে হবে।
কেন ওর বাবার শরীর খারাপ তো, আমি ওনাকে ফেলে কোথাও যেতে পারছি না। আচ্ছা, আপনার নাম? কৃষ্ণা সেন। লোকসভা ভোটের কারণেই স্টেশন বাজার ব্যবসায়ীদের তুলে দেওয়া হলো না, এমনই মন্তব্য জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের। স্টেশন বাজারের ব্যবসায়ীদের সাথে ছলনা হলে পিছিয়ে থাকবো না জলপাইগুড়ি পৌরসভা। পুনর্বাসনের জন্য শেষ অবধি লড়বে বলে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান বলেন। তিনি বলেন, জলপাইগুড়ির সাংসদ স্টেশন বাজারের ব্যবসায়ীদের তুলে দেননি, কারণ সামনে লোকসভা নির্বাচন, আর লোকসভার দিকে তাকিয়ে স্টেশন বাজারের ব্যবসায়ীদের তোলা হলো না। লোকসভা ভোট পার হলে তাদের তুলে দেবে বলেই তিনি মনে করছেন। তবে এই ধরনের কাজ হলে জলপাইগুড়ি পৌরসভার পিছিয়ে থাকবে না। স্টেশন বাজারের ব্যবসায়ীদের তুলে দেওয়া হলে তাদের পাশে থাকবে সবসময় জলপাইগুড়ি পৌরসভা। দেখুন, স্টেশন বাজার নিয়ে স্টেশনের যদি যে ডেভেলপমেন্ট যেটা হবে সেটা মানে যে প্ল্যাটফর্মের বাড়া, ট্রেন আসা, সেগুলো আমরা কখনোই দলগতভাবে বা পৌরসভাগতভাবে কখনোই তার বিরোধিতা করবো না, কারণ আমরা শহরের উন্নয়ন চাই। কিন্তু একটা ব্যাপার আছে যে 400 থেকে 500 পরিবার যারা স্টেশনের বাজার ব্যবসায়ী রয়েছে, এবং তাদের যে সব মিলে যদি ধরা যায় প্রায় 2000-এর কাছাকাছি মানুষ, তারা মানে তাদের যদি আর্থিকভাবে বিপর্যয় ঘটে তাহলে তাদের পরিবারগুলো শেষ হয়ে যাবে। তাই একদিকে উন্নয়ন আর সঙ্গে পুনর্বাসন, এটার ব্যাপারে কিন্তু কেন্দ্রীয় রেল মন্ত্রককে সিদ্ধান্ত নিতে হবে, এবং পৌরসভা যতক্ষণই সম্ভব সাহায্য করবে। আর দলগত হিসাবে যদি আপনি আমাকে বলেন, এই চেয়ার থেকে আমি দলগতভাবে বলতে পারি না, আমরাও কিন্তু এই কাজটা করব। কারণ আজকে হয়তো লোকসভার সামনে ওদের মার্কেট থেকে তোলা হলো না, লোকসভা পার হয়ে গেল, তারপরে ওদেরকে উচ্ছেদ করার কর্মসূচি শুরু হয়ে গেল। এই জিনিসটা যেন না হয়, এই জিনিসটা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তার কারণ এখনও হয়তো মনে হচ্ছে যে সাংসদ বলছেন যে এখন উচ্ছেদ হবে না, যেই লোকসভা পার হয়ে যাবে, আমি কিন্তু বলে আমার কিন্তু এগুলো সব দেখা আছে, এনজিপির ক্ষেত্রে তাই হলো, তখন কিন্তু উচ্ছেদ কর্মসূচি শুরু হয়ে যাবে, এবং তাই জন্য সেখানে তাদের পুনর্বাসনের জন্য আমরা কিন্তু শেষ অবধি লড়ব। অযোধ্যা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6টি বন্দে ভারত এক্সপ্রেস ও 2টি অমৃত ভারত এক্সপ্রেসের শুভ উদ্বোধন করলেন। বাদ পড়েনি মালদা টাউন থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেসও। অযোধ্যা থেকে সবুজ পতাকা দেখিয়ে 8টি ভারতের তৈরি নতুন উন্নত ও আধুনিক ট্রেনের উদ্বোধন করলেন তিনি। মালদা টাউন থেকে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে নিউ ফরাক্কা জংশন ঢুকতেই ট্রেনটিকে দেখতে সাধারণ মানুষ ভিড় জমান। ফুল ছিটিয়ে অমৃত ভারত এক্সপ্রেসকে স্বাগত জানান উৎসাহী দর্শক ও রেল পরিবারের সদস্যরা। সাধারণ মানুষ জানান, এই ট্রেন চালু হওয়ায় খুব সহজেই ব্যাঙ্গালোর পৌঁছানো সম্ভব হবে। उनका अभिवादन कर रही है अयोध्या की पावन धरा पर। हम माननीय प्रधानमंत्री जी का अभिनंदन करते हैं, वंदन करते हैं कि उस धरा पर पधारे और आज इस ऐतिहासिक पल को उन्होंने सबके सामने रखा। वंदे भारत ये दोनों चलते हुए अमृत भारत देश की स्वदेशी पहली वंदे भारत की इससे सुंदर सोच और क्या देखने को मिलेगी। अमृत भारत ट्रेन स्वदेशी। শতাব্দী প্রাচীন দার্জিলিং মেল এবার বৈদ্যুতিক লাইনে ছুটবে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে। রানীনগর থেকে হলদিবাড়ি পর্যন্ত ইলেকট্রিফিকেশনের যাবতীয় কাজকর্ম প্রায় শেষের পথে। জানুয়ারি মাস থেকেই এই পথে সমস্ত ট্রেন বৈদ্যুতিক ইঞ্জিনে চলাচল করবে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই দার্জিলিং মেলও এর মধ্যে পড়ছে। এক প্রশ্নের উত্তরে কাঠিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার জানান, দার্জিলিং মেল সহ বাকি ট্রেনগুলোকে এই পথে বৈদ্যুতিক মাধ্যমে চলাচল করা হবে। এর যাবতীয় কাজ প্রায় হয়ে গেছে। জানুয়ারি মাস থেকে এই পথে বৈদ্যুতিক মাধ্যমে ট্রেন চলাচল শুরু করবে বলে জানা গেছে। তবে যেহেতু বাংলাদেশে বৈদ্যুতিক মাধ্যমে ট্রেন চলাচলের ব্যবস্থা নেই, তাই মিতালি এক্সপ্রেসকে এখনই এর আওতায় আনা হচ্ছে না বলে সূত্রে খবর। दार्जिलिंग मेल का तो आपको दिक्कत होता है डीजल से नहीं, क्वार्टर से बात करके जल्दी जल्दी हम लोग करेंगे। तो सभी ट्रेन ऑपरेट करेगा ऐसे जो जाते हैं लोकल अगर एक बार हो जाएगा तो उसके बाद जो भी जो इलेक्ट्रिक ट्रैक्शन पे जो लोगों के साथ चल रहे हैं वो सारे के सारे कन्वर्ट हो जाएंगे। मिताली भी जाता है तो हाँ, वो भी मिताली में तो समस्या है कि वो यहीं तक हल्दीबाड़ी तक ही इलेक्ट्रिक पे चलेगा, उसके आगे चल नहीं पाएगा, तो उसमें शायद संभव ना हो पाएगा। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ঐতিহ্যের 75 বছরকে সামনে রেখে নাচ ও গানের আয়োজন জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ছাত্রদের। শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ছাত্রদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যায় থানা মোড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল ফার্মাসি কলেজের ছাত্ররা। জানুয়ারি মাসের 24 ও 25 তারিখ ফার্মাসি কলেজের 75 বছর, আর সেই দিনটি সকলের মধ্যে তুলে ধরার জন্যই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষদের জানানো হয় বলে ছাত্ররা জানান। অ্যাকচুয়ালি আমরা জলপাইগুড়ি ফার্মাসি কলেজের সকল স্টুডেন্ট মিলে আমাদের যে আগামীতে 24-25 জলপাইগুড়ি ফার্মাসি কলেজের যে ঐতিহ্যের যে 75 বছর সেই উদযাপন হবে, তার জন্য আমরা জলপাইগুড়ির সমস্ত মানুষকে আহ্বান এবং তাদের আশীর্বাদ নিতে আজকে সন্ধ্যাতে আমরা গান নাচের মাধ্যমে তাদের কাছে তুলে দিচ্ছি। তোমরা কি এছাড়াও কোনো মিছিল বা কোনো কিছুর আয়োজন করেছো? আমাদের যখন যেই দিন ফাউন্ডেশন ডে হয় 5ই সেপ্টেম্বর, সেই দিন আমরা পুরো জলপাইগুড়ি জুড়ে আমরা সেইখানে র্যালি বের করেছি এবং তারপরে আমরা জলপাইগুড়ি সমস্ত প্রশাসন এবং মানুষদের সাথে নিয়েছি এবং আজ এবং সবাইকে নিয়ে আহ্বান জানাচ্ছি। আজকে আর কোনো কর্মসূচি রয়েছে তোমাদের? না, আজ 4 জায়গাতে আমরা 4 থেকে 5 জায়গাতে আমরা এই অনুষ্ঠান উদযাপন করলাম এবং লাস্ট উদযাপন কদমতলাতে আছে এবং ওটার মাধ্যমে আমরা শেষ। কোন কোন জায়গায় করলে? প্রথমত আমরা রাজবাড়ি স্পাট থেকে শুরু করেছি, তারপর শান্তিপাড়া, তারপর এখানে সমরিকার কাছে পিসি রোডে এবং পরে এই কোতোয়ালি থানার সামনে এবং পরবর্তী যে লাস্ট আছে আমাদের কদমতলা। তোমার নাম এবং পরিচয়? আমার নাম জাহির হোসেন, বিফার্ম ফাইনাল ইয়ার, জলপাইগুড়ি ফার্মাসি। মালবাজার শহরে অনুষ্ঠিত হল মাল ব্লক কমিটির বার্ষিক সাধারণ সভা। সরকারি স্বীকৃতির দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখেই শনিবার মালবাজার শহরে অনুষ্ঠিত হল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের মাল ব্লক কমিটির বার্ষিক সাধারণ সভা। এদিন শহরের 13 নম্বর ওয়ার্ডে অবস্থিত সংঘমিত্রা ক্লাব ঘরে বার্ষিক সাধারণ সভার কাজ অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক নারায়ণ রায়, সহ সভাপতি হরিপদ দাস, ব্লক সম্পাদক শ্যামলেন্দ্র রায়, রাজ্য বেতন স্কুলের সভাপতি বাসুদেব চক্রবর্তী, শিক্ষক দেবাশিস দাস চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। এদিনের সাধারণ সভায় মাল ব্লকের 40 জন সদস্য অংশগ্রহণ করেছিলেন। প্রসঙ্গত জানা যায়, এদিনের সাধারণ সভায় বিগত দিনের কার্যাবলী সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা এবং আগামী দিনের কর্মসূচির রূপরেখা তৈরি করা হবে। এদিনের কর্মসূচি প্রসঙ্গে জেলা সম্পাদক নারায়ণ চন্দ্র রায় বলেন, সারা বছরের কর্মসূচি নিয়ে আলোচনা ও আগামীর কর্মসূচির বিষয়বস্তু নিয়ে মূলত সাধারণ সভায় আলোচনা করা হবে। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্সদের সরকারি স্বীকৃতি সহ ট্রেনিংয়ের ব্যবস্থারও দাবি সরকারের কাছে রাখা হবে। এদিনের অনুষ্ঠিত সভামঞ্চে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের তরফে গৃহীত মালদা অভিযানে অংশগ্রহণকারীদের পুষ্পস্তবক, মেডেল ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপরই সভায় বিশদে বিভিন্ন কার্যপ্রণালী নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা হয়। আজকে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা আরএমপি বলে থাকি, আমাদের সংগঠন, গ্রামীণ চিকিৎসকদের সংগঠন, মাল ব্লকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে আজকে এখানে। আমাদের সারা রাজ্যে এই প্রোগ্রাম চলছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রতিটা ব্লকের এই প্রোগ্রামগুলো চলছে, সেই সঙ্গে আজকে মাল ব্লকের বার্ষিক সাধারণ সভা চলছে। এখানে আমাদের সারা বছরের কাজকর্মের মূল্যায়ন এবং আগামী দিনের কর্মসূচি গ্রহণ এইখানে আমরা নিয়ে থাকি এবং আমাদের এখান থেকে আমাদের কর্মসূচি ঘোষণা হয়। আমরা আগামী দিনে সরকারের কাছে যে আমাদের সরকারি স্বীকৃতির লড়াই, সেই লড়াইকে সামনে রেখে আমরা আগামী দিনে কর্মসূচি গ্রহণ করি এবং সরকারের কাছে আমাদের দাবি আমাদের প্রশিক্ষিত করে আমাদের একটা সরকারি স্বীকৃতি প্রদান করা হয়।
দায়িত্ব নিতে চলেছেন? না, এটা আমাদের বাৎসরিক সাধারণ সভা, আমরা সম্মেলনের মাধ্যমে হই। এটা আমরা 5 বছর পরে করি, আরও 3 বছর পরে সেটা আমাদের রয়েছে। আজকে এটা আমাদের সাধারণ সভা, বছরে কী কাজ করলাম, কী করতে পারিনি, আগামী দিনে কর্মসূচি নেওয়ার, এটাই হচ্ছে আজকের এই সভার কাজ। আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের প্রতিটা স্বাস্থ্যকেন্দ্রে আমাদের নিয়োগ করা হোক, এবং আমাদের যে সমস্ত জায়গায় আমাদের গ্রামে গঞ্জে হসপিটালের অভাব, সেখানে আমরা যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসি, আমাদের এটা সুরক্ষা এবং প্রশাসনিক লেভেলে সুরক্ষা আমাদের দেওয়া হোক, এবং জেনে বুঝে যাতে আমরা সঠিক চিকিৎসা করতে পারি তার একটা আমরা বিএমসির কাছে দাবি, সিএমসির কাছে দাবি, এবং স্বাস্থ্য ভবনেও আমরা এই ডেপুটেশন দিয়ে আসি কিছুদিন আগে। আমরা জেনে বুঝে চিকিৎসা করতে চাই এবং সরকারি স্বীকৃতি চাই। আমি নারায়ণচন্দ্র রায়, জেলা সম্পাদক। সাধারণত নদীতে ভাড়া গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে, তারই মাঝে মাল ব্লকের চেল ঘিস লিস মাল নদীতে অভিযানে নামে মালবাজার প্রশাসন। এর আগেও এইভাবে নদীতে নেমে বহু ডাম্পার, ট্রাক্টর, জেসিবি গাড়ি আটক করার পাশাপাশি ফাইনও করেছে প্রশাসন। এদিনও ওদলাবাড়ির চেল নদী এলাকায় অভিযানে আসে মালবাজার ব্লক প্রশাসন, তবে খবর পাওয়া মাত্রই নদী থেকে সমস্ত গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। এদিন ডাম্পারের পাশাপাশি ট্রাক্টর, জেসিবি গাড়িও দ্রুত নদী থেকে উঠে অন্যত্র চলে যায়, যার ফলে কোনো গাড়ি ধরতে পারেনি প্রশাসন। এরকম অভিযান মাঝে মধ্যে বিভিন্ন নদীতে চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। 15 কেজি ওজনের কাতলা মাছ, তা দেখতেই হুড়োহুড়ি বাজারে। বিশাল আকৃতির কাতলা মাছ, আর সেই মাছ দেখতেই মাছ বাজারে ভিড় ক্রেতাদের। তুলতে হিমশিম খাচ্ছে বিক্রেতা। বিহার থেকে আসা প্রায় 15 কেজি ওজনের কাতলা মাছ, যা অবাক করা সাইজ এই বছর। সেই মাছ দেখতেই বাজারে ভিড় মানুষজনের। যদিও বিক্রেতাদের বক্তব্য, এখন বাজারে এই ধরনেরই বড় বড় আকৃতির মাছ মিলবে, কিন্তু এটা একটা সুন্দর আকর্ষণীয় মাছ, যার ওজন প্রায় 15 কেজি। এটি কেটে বিক্রি করা হবে 500 থেকে 600 টাকা কেজি দরে। আর এই মাছের স্বাদ দারুণ, যা কিনতেই মানুষের ভিড় লাগবে। আস্তে আস্তে কি বড় মাছ আসা শুরু হলো? হ্যাঁ, বড় মাছ তো আসতে ছিল, দাম আগে বেশি ছিল, দাম কমে গেছে। এটা কি মাছ? এটা কাতল মাছ। ওজন হলো 14 কিলো 700। বিক্রি কত করে করছেন? এই যে মাছ দেখো, সুপার হিট আছে। বিক্রি কত করে হচ্ছে? বিক্রি ওই 500 টাকা কেজি। হ্যাঁ, এই মাছের কি চাহিদা আছে? হ্যাঁ, চাহিদা আছে, ভালো মাছ, ভালো দাম আছে, ভালো মাছ আছে। আস্তে আস্তে কি আসা শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আসতেছে, মাছ আসতেছে। এটাই মাছ কি 700 বেচতেছে, 600 বেচতেছে। আমি দাম ভালো মাছ, ভালো দামে, হালকা দামে বেচি। ক্রেতারা কি বলছে? ক্রেতারা কি বলছে? যে ভালো মাছ আছে, আসবে কাস্টমার দেখে। বিহারে? হ্যাঁ, বিহারে হাজিপুরের মাছ আছে। কিসে হয় মাছগুলো চাষ? না, এই বড় মাছ চাষ করতে পারে না। চাষ করে গঙ্গারামুর মাছ চাষ করে, কিন্তু এখানে চাষ এই বিহারের মাছ হয়। হ্যাঁ, কোথায় হয় মাছগুলো? এটা সব এই নদীতে হয়, গঙ্গাতে হয়। এটা তো অ্যাকচুয়ালি আমাদের তো ক্রয় করার ক্ষমতা নেই, কারণ আমরা তো সাধারণ মধ্যবিত্ত ঘরের লোক। তবে মাছগুলো দেখে খুব ভালো লাগে, কিনবারও ইচ্ছা করে, কিন্তু প্রায় এটা বলছে ওরা 500 টাকা কেজি। দেখে ভালো লাগলো? দেখে ভালো লাগলো, গেছিল। অনুষ্ঠিত হলো শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেড়ুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাজার পাড়া প্রাথমিক বিদ্যালয়। এদিন 100 মিটার, 200 মিটার দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প, আলু কুড়ানো দৌড় সহ অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার রায় বলেন, এই প্রথম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আমাদের বিদ্যালয়ে। তিনি আরও বলেন, এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সকলকে কাছে পেয়ে আমরা ভীষণ খুশি। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা রানী বর্মন, উপপ্রধান দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা। আমাদের লালবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শীতকালীন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। তো এই অনুষ্ঠান উপলক্ষে আমরা অত্র এলাকার প্রধান, উপপ্রধান এবং প্রাক্তন শিক্ষক, ছাত্র ছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সকলকে আমরা পেয়েছি, এবং আজকের এই প্রথম ক্রীড়ানুষ্ঠান যাতে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হয়, আমরা সকলের কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি। আপনাদের কে কে উপস্থিত ছিলেন? আমাদের অত্র নগরবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয়া শ্রী প্রমীলা বর্মন মহাশয়া, উপপ্রধান শ্রী দিলীপ দাস মহাশয়, এবং উপস্থিত রয়েছেন আমাদের জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষিকা এবং অভিভাবক অভিজ্ঞবৃন্দ। আপনাদের এই বার্ষিক প্রতিযোগিতা প্রতি বছরই হয়? প্রতি বছর, এই প্রথম আমাদের। আচ্ছা, এই প্রথম শুরু করলেন আপনারা? আচ্ছা, এই বিষয়ে আপনি কি মন্তব্য করবেন? আমাদের মন্তব্য হচ্ছে যে বাচ্চাদের
খেলাধুলা, পড়াশোনার সাথে সাথে খেলাধুলার মানোন্নয়নের স্বার্থে আমরা এই আয়োজনটা করেছি। ঠিক আছে, আমাদের সাধ্যমতো এবং সকলের আর্থিক সহযোগিতা এবং মানসিক এবং তাদের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই আজকে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে চাই। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। দিন পর আজ সমাপ্ত হলো জলপাইগুড়িতে অনুষ্ঠিত দুয়ারে সরকারের। আজ সমাপ্তি হলো দুয়ারে সরকারের। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত মাদ্রাসা ময়দানে 15 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল দুয়ারে সরকার। এই ক্যাম্পের মাধ্যমে জলপাইগুড়ি পৌরসভার 25টি ওয়ার্ডের বাসিন্দারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা বিনামূল্যে এই ক্যাম্পের মাধ্যমে পেয়ে চলেছেন। আজ এর সমাপ্তি। 15 দিন চলছিল এই ক্যাম্পটি। 25টির ওপরে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা বিনামূল্যে সরকারি ক্যাম্পের মাধ্যমে সুযোগ সুবিধাগুলি পেয়ে খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। যারা এই ক্যাম্পে কাজ করেছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মীরা, তারাও খুশি প্রকাশ করেছেন। তারা বলেন সঠিক সময়ে সাধারণ মানুষের জন্য তারা কাজ করতে পেরেছেন। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। এই বছরের বাজেটে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বাজেট 706 কোটি টাকার বাজেট পেশ হলো জলপাইগুড়ি পৌরসভা থেকে। এমনটাই জানালেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। শতাব্দী প্রাচীন দার্জিলিং মেল এবার থেকে বৈদ্যুতিক লাইনে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে চলবে। পাশাপাশি অযোধ্যা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী 6টি বন্দে ভারত এক্সপ্রেস ও 2টি অমৃত ভারত এক্সপ্রেসের শুভ উদ্বোধন করলেন আজ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.